Hello friends, in this video I will discuss about the IIT problem and how we can cover whole IIT problem or JEE mains in within stipulated time. That's mean আমরা 2018 এর পুরো কোশ্চেনগুলোকে আইআইটির কোশ্চেনগুলোকে কিভাবে সলভ করব জেইই মেন্সের কিভাবে সলভ করব উইদিন টাইম সেটা আমি দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এখানে ফার্স্ট কোশ্চেন ওয়াজ দ্যাট হুইচ অফ দ্য ফলোইং সল্ট ইজ দ্য মোস্ট বেসিক ইন অ্যাকোয়াস সলিউশন। তো আমরা সঙ্গে সঙ্গে কি দেখব, এই যে সল্টটা এই সল্টটাকে আমরা ওয়াটারের মধ্যে দেব, কি কি ফর্ম হলো দেখো। এই সল্টটা যখনই নিচ্ছি সঙ্গে সঙ্গে অ্যাসিটিক অ্যাসিড এবং কেওইস, এটা একটা হাইলি বেসিক স্ট্রং বেস উইক অ্যাসিড, তাহলে সলিউশনটা অবশ্যই হাইলি বেসিক হবে। আর এদের ক্ষেত্রে কেন হবে না, কারণ এদের ক্ষেত্রে যেটা হবে যে এটা ওয়াটারে দিলে যে লেড হাইড্রোক্সাইড অ্যান্ড অ্যাসিটিক অ্যাসিড দুটো উইক, হ্যাঁ এইখানে লুইস অ্যাসিড অ্যাকচুয়ালি, তো ওটা খুব উইক। আর এইখানেও তাই, এটা একটা কমপ্লেক্সের মতো সহজে ভাঙবেই না। ওকে, অ্যান্ড যেটা তৈরিও হবে সেটা হাইড্রোজেনিক অ্যাসিড খুবই উইক। ওকে, দুটোই উইক ওখানে, অর্থাৎ এইখান থেকে একমাত্র বেসিক সলিউশন আমরা পাবো। সো আনসার ইজ 1। ওকে, দেন the second question was that which of the following compound will be suitable for Kjeldahl method for nitrogen estimation। এই নাইট্রোজেন এস্টিমেশনের একটা মেথড হলো Kjeldahl এস্টিমেশন মেথড। এখানে অর্থাৎ অ্যানিলিন বা অ্যামোনিয়া এদের ক্ষেত্রে আমরা এটা মেজার করি কীরকম, দ্য পার্সেন্ট অফ নাইট্রোজেন যেটা থাকবে সেটা আমরা কীভাবে মেজার করি, যে 1.4 ইন্টু নর্মালিটি ইন্টু ভলিউম অফ দ্য সলিউশন, হ্যাঁ, ডিভাইডেড বাই ওয়েট অফ দ্য নাইট্রোজেন কম্পাউন্ড। এটা হলো তার নিজস্ব ফর্মুলা যা Kjeldahl ইউজ করেছেন। ওকে, the ammonia of the given out during the Kjeldahl method measure in terms of milli equivalent মানেটা কি, যে নর্মালিটি ইন্টু ভলিউম ইন মিলিলিটার, এটাকে বলা হয় মিলি ইকুইভ্যালেন্ট। ওকে, এই মিলি ইকুইভ্যালেন্টটাকে আমরা মেজার করতে পারি, যে এই মিলি ইকুইভ্যালেন্ট অ্যামোনিয়া বেরোলো সেটাকে আমরা অ্যাসিড কত মিলি ইকুইভ্যালেন্ট অ্যাসিড টাইট্রেশন করে আমরা নিউট্রাল করতে পারলাম, সেটা দিয়েই আমরা মেজার করি নাইট্রোজেনের পার্সেন্টেজটা। ওকে, তাহলে এইখানে আমাদের যেটা অবশ্যই আমরা দেখতে পেলাম যে অ্যানিলিন ছিল। এবারে হুইচ অফ দ্য ফলোয়িং আর লুইস অ্যাসিডস। ওকে, এর মধ্যে কোনটা লুইস অ্যাসিড, অ্যান্ড স্বাভাবিক কারণে আমরা দেখতেই পাচ্ছি যে এই যে এইটার মধ্যেই আমাদের কি কি আছে, এটা খুবই সোজা যে ব্যাপারটা ছিল। এখানে 3টে হাতে আমরা ক্লোরিন, এখানে 3টে হাতে ক্লোরিন, এখানে ওকে এখানে একটা এমটি অরবিটাল রয়ে গেছে, অর্থাৎ এর অক্টেট ফিল আপ হয়নি, তো সেই কারণে এটা একটা পি অরবিটাল এমটি রয়ে গেছে। অ্যালুমিনিয়ামেরও তাই, কিন্তু অন্যদের অক্টেট ফিল আপ হয়েছে। ওকে, তাই এটা হলো আমাদের কি অ্যাকচুয়ালি লুইস অ্যাসিড, অ্যান্ড অ্যালুমিনিয়াম ক্লোরাইড ইজ অলসো লুইস অ্যাসিড। অর্থাৎ এইটা হলো আমাদের ইনফরমেশন বেস, এটা আমাদের খুব কম টাইমে আমাদের এটা সলভ করতে হয়। ওকে, দেন এখানে আমাদের একটা কোশ্চেন করেছে যে ফেনল অন ট্রিটমেন্ট উইথ কার্বন ডাইঅক্সাইড, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড এর সঙ্গে ট্রিটমেন্ট করা হয়েছে ইন প্রেজেন্স অফ সোডিয়াম হাইড্রোক্সাইড। এটা সহজেই আমরা মনে করতে পারি যে ফেনলের একটা রিয়াকশন উইথ কার্বন ডাইঅক্সাইড ইন প্রেজেন্স অফ সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড ইজ এ কোলওয়ে রিয়াকশন। ওকে, অ্যান্ড ইট উইল ফর্ম এ তোমার স্যালিসাইলিক অ্যাসিড। ওকে, স্যালিসাইলিক অ্যাসিড এটা ফর্ম করে, তো এটা সবারই জানা। এটা খুবই সহজ কোশ্চেন। তারপরে আমাদের সেইটার সঙ্গে আমাদের কি করা হচ্ছে, স্যালিসাইলিক অ্যাসিড ফর্ম করার পরে আমাদের আরেকটা রিয়াকশন বলেছে যে অ্যানহাইডাস, যেটা বা আমাদের অ্যাসিডিক অ্যানহাইড্রাইডের সঙ্গে একটা রিয়াকশন করেছে ইন প্রেজেন্স অফ সালফিউরিক অ্যাসিড। তাহলে আমাদের ফার্স্টে এইরকম ব্যাপার ছিল, হ্যাঁ, ফেনল এটার সঙ্গে আমাদের যখন কোলবে রিয়াকশন ছিল তখন ওইস, আর এইখানে আমাদের এটা। আর যখনই আমাদের তারপরেই এটা আমাদের অ্যাসাইলেশন রিয়াকশন হবে, অ্যাসাইলেশন রিয়াকশনে এইখানে আমাদের CH3 ঢুকে যাবে, অর্থাৎ
ঠিক আছে। অর্থাৎ এইটা আমরা এই কারণে আমরা এইরকম করলাম যে কার্বন ডাইঅক্সাইড যে সঙ্গে আমাদের কলবি রিয়াকশনটাকে দেখালাম, কলবি রিয়াকশনে আমাদের স্যালিসাইলিক অ্যাসিড ফর্ম করেছে। এবার এটার সঙ্গে আমাদের অ্যাসাইলেশন রিয়াকশন, এই রিয়েজেন্টটাকে দেখলেই আমাদের মনে রাখতে হবে যে অ্যাসাইলেশন রিয়াকশন, অর্থাৎ এইখানে এই অ্যাসাইল গ্রুপটা আমাদের যুক্ত হয়ে গেছে। ওকে, এই যে তোমার যেটা ছিল এখানে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপের সঙ্গে আমাদের যে রিয়াকশনটা ছিল, হ্যাঁ, তাহলে এটা কার্বক্সিলিক অ্যাসিড আগে ঢুকে পড়লো, অ্যাসিড গ্রুপ ঢুকে পড়লো, তারপরে এর সঙ্গে আমাদের কি হলো যে এই পার্টটা দেখো অ্যাসাইল গ্রুপ, অর্থাৎ অ্যাসাইল গ্রুপ আমাদের এখানে ঢুকে পড়লো, অর্থাৎ অ্যাসপ্রিন ফর্ম করলো। অ্যান্ড এটা খুব 12-এর একটা খুব ইম্পর্টেন্ট রিয়াকশন। হ্যাঁ, তারপরে আমাদের বলেছে অ্যান অ্যালকালি is titrated against an acid with methyl orange as indicator, which is the following is correct combination। এবং এখানে আমরা যেটা জানি যে এই যে অ্যালকালি is titrated against an acid with methyl orange as indicator, অর্থাৎ আমাদের অবশ্যই এটা কি আছে যে উইক অ্যাসিড এবং স্ট্রং উইক বেস অ্যান্ড স্ট্রং অ্যাসিডের যে ব্যাপার কম্বিনেশনটা থাকে সেইখানে আমরা এই রিয়াকশনটা আমরা দেখি, বা এই মিথাইল অরেঞ্জ মিথাইল রেড কোথায় আমরা ইউজ করি, আমাদের যাদের পিএইচটা আমাদের কি থাকে অবশ্যই কম থাকে। ওকে, তাহলে আমাদের এই বেজের মধ্যে তার কি কালার দেয়, যে মিথাইল যে অরেঞ্জটা, তার মিথাইল অরেঞ্জের কালারটা বেজে কী হয়, উইক বেজ আমাদের ইয়েলো হয়। ওকে, অ্যান্ড স্ট্রং অ্যাসিডে সেটা পিঙ্কিশ হয়ে যায়। ওকে, অর্থাৎ আমরা সেই জিনিসটাকে এখানে দেখে নিলাম যে উইক যখন আমাদের ছিল উইক বেস স্ট্রং অ্যাসিড ইয়েলো টু পিঙ্কিশ রেড কালারে আমরা দেখতে পেলাম। ওকে, অর্থাৎ এইগুলো ইনফরমেশন বেস, জাস্ট আমরা আমাদের কোন ইন্ডিকেটার কোন কালার দেয় অ্যাসিড বেজে আমাদের সেইটা মনে রাখলেই আমরা এগুলো সহজে করতে পারি। দেন কি কোশ্চেন ছিল, অ্যান অ্যাকোয়াস সলিউশন কন্টেন্স, এটা একটা ভালো করে পড়তে হবে এটাকে, হ্যাঁ, আগে তোমাকে পড়ে নিতে হবে ঠিকঠাক করে। দেন অ্যাকোয়াস সলিউশন কন্টেন্স 0.1 মোলার H2S অ্যান্ড 0.2 মোলার HCl if the equilibrium constant for the formation of HS minus from H2S is 1.0 into 10 to the minus 7 and that of H2 minus from HS minus, ওকে, সেখান থেকে যদি আমরা দেখি 1.2 into 10 to the power minus 13, দেন দ্য কনসেন্ট্রেশন অফ H2 মাইনাস কত হবে। ওকে, ইন অ্যাকোয়াস সলিউশন কত হবে, আমাদের আগে ইকুয়েশনটাকে লিখে ফেলতে হবে যে ইকুয়েশনটা কি, যে আমাদের কি হবে, এই যে H2S এখান থেকে আমরা দেখতে পাচ্ছি H2S থেকে আমরা ফার্স্টে আমরা কি পাচ্ছি HS মাইনাস পাচ্ছি, অ্যান্ড H প্লাসটা ফার্স্টে পেলো। এখানে যে আমাদের একটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট এলো সেটা হলো K1, অ্যান্ড এইখান থেকে এই S মাইনাস থেকে আবার যখন S2 মাইনাস ফর্ম হলো তখন এইটা। এইবার আমরা যদি ওভারঅলটা দেখি, ওভারঅল রেট কনস্ট্যান্ট বলতে বোঝায় বিটা, মানে হলো K1 ইন্টু K2। ওকে, এটাকে আমরা বলতাম বিটা, ওভারঅল রেট কনস্ট্যান্ট। ওকে, আমরা সেইটাই দেখলাম যে এই দুটোকে রিয়াকশনটাকে যদি কভার করি তাহলে আমরা H2S এটা অ্যাকচুয়ালি হচ্ছে এইটা, অর্থাৎ দুটো রিয়াকশনের সামেশন, সেটাকে আমরা এইভাবে নিলাম এবং দুটোর ওভারঅল রেট কনস্ট্যান্টটাকে আমরা দেখে নিলাম, অর্থাৎ এই রেট কনস্ট্যান্টটা হচ্ছে এইটা। এবার এই রেট কনস্ট্যান্ট যদি এটা হয় তাহলে এখান থেকে K ইকুয়াল টু কত, অ্যাকচুয়ালি S2 মাইনাস ইন্টু H প্লাস তার স্কোয়ার ডিভাইডেড বাই H2S। ওকে, এটা হলো তার ওভারঅল রেট কনস্ট্যান্ট এর ফর্মুলা। তাহলে আমরা এইখান থেকে এইটা বের করব, এইটা আমাদের জানা আছে, এটা আমাদের জানা আছে। অর্থাৎ এই কনসেন্ট্রেশন আমাদের জানা আছে, দেখো যে আমাদের H2S এর ক্ষেত্রে দেওয়া আছে, অর্থাৎ H2S এর ক্ষেত্রে এটা H2S এটা এদের দেওয়া আছে, এখান থেকে H প্লাসের কনসেন্ট্রেশন এটা। ওকে, তাহলে H প্লাসের কনসেন্ট্রেশন দেওয়া আছে, এটা কনসেন্ট্রেশন দেওয়া আছে, এটা কনসেন্ট্রেশন বের করতে হবে, এইটা আমরা এখান থেকে পেয়ে গেছি। অর্থাৎ জাস্ট বসিয়ে দিলে আমরা যে ক্যালকুলেশনটা করতে পারছি সেটা হলো 3.0 into 10 to the power minus 20, অর্থাৎ এইটাই হবে আমাদের মোলারিটি অফ H2 মাইনাস L। ওকে, অর্থাৎ এইভাবে আমাদের কিন্তু খুব সহজেই এই প্রবলেমের আনসারগুলো করতে হবে।
তারপরেই কোশ্চেন আমাদের দেখতে পাবো যে কম্বাশন অফ বেঞ্জিন, অর্থাৎ বেঞ্জিন C6H6 এইটাকে আমরা কম্বাশন করব, অর্থাৎ ইন প্রেজেন্স অফ অক্সিজেন, তাই না? অর্থাৎ গিভস কার্বন ডাইঅক্সাইড ওয়াটার, অবশ্যই, অর্থাৎ যে কোনো হাইড্রোকার্বনকে বার্ন করলে আমরা কার্বন ডাইঅক্সাইড ওয়াটার পাবো। গিভেন দ্যাট দ্য কম্বাশন অফ বেঞ্জিন কনস্ট্যান্ট ভলিউম, অর্থাৎ ডেল্টা ই, যেটা ডেল্টা ই এর ভ্যালু আমাদের দেওয়া আছে -3263.9 কিলোজুল পার মোল অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেড। হিট অফ কম্বাশন অফ বেঞ্জিন অ্যাট কনস্ট্যান্ট প্রেশার উইল বি, এবার হিট অফ কম্বাশন আমাদের কিন্তু জানতে চেয়েছে, হিট অফ কম্বাশন অর্থাৎ ডেল্টা ইস আমাদের জানতে চেয়েছে হিট অফ কম্বাশন কত। তাহলে আমাদের ডেল্টা ইটা পেয়ে গেছি। এবার আমরা শুধু বেঞ্জিনের রিয়াকশনটা দেখব, যে বেঞ্জিন প্লাস অক্সিজেন ইকুয়াল টু কার্বন ডাইঅক্সাইড প্লাস ওয়াটার, অর্থাৎ এই রিয়াকশনটা হলো আমাদের ফার্স্টে লিখে ফেলতে হবে যে বেঞ্জিন প্লাস অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড ওয়াটার, অর্থাৎ এটাকে আমাকে ফার্স্ট ব্যালেন্স করে নিতে হলো। ব্যালেন্স করে এখানে 15/2 এইভাবে আমরা দেখলাম। এবার এটা গ্যাসিয়াস আর এটা গ্যাসিয়াস, এটা তো লিকুইড আর এটা লিকুইড, অর্থাৎ এই দুটোর মধ্যে আমাদের নাম্বার অফ মোলের কত চেঞ্জ হলো, নাম্বার অফ মোল চেঞ্জ হলো 6 - 15/2 ইকুয়াল টু অ্যাকচুয়ালি -1.5 চেঞ্জ ইন গ্যাসিয়াস মোল। ওকে, অর্থাৎ গ্যাসিয়াসের যে নাম ডেল্টা এন, অর্থাৎ ডেল্টা এন জি, আমরা এইখান থেকে, অর্থাৎ এইটা ইকুয়েশন সবার জানা, ডেল্টা এইচ ইকুয়াল টু ডেল্টা ই বা ডেল্টা ইউ প্লাস ডেল্টা এন জি আর টি। এবার আর টি জানা আছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে ওটা 298 কেলভিন, অ্যান্ড আমাদের আর এর ভ্যালু জানা আছে যে 8.314 জুল পার কেলভিন পার মোল, অর্থাৎ আমরা সেটাকে আমরা বসাবো, এখানে বসালেই আমরা টিটা জেনে গেছি। এবার ডেল্টা এইচটা আমরা বের করবো, এটা তো আমাদের দেওয়া আছে যে মানে কনস্ট্যান্ট ভলিউমে তার যে এনার্জিটা ডেল্টা ইটা আমাদের এটা দেওয়া আছে। তাহলে আমরা ডেল্টা এন এর ভ্যালু বসিয়ে দিলাম, আর এর ভ্যালু বসিয়ে দিলাম, ওকে, অ্যান্ড টি এর ভ্যালু বসিয়ে দিলাম। এবার এটাকে আমাদের কিলো জুলে ছিল, অর্থাৎ জুলে কনভার্ট করে নিলাম, তাহলে আমরা রেডিলি আমরা এই ভ্যালুটাই পেলাম, অর্থাৎ এই যে কিলো জুলে আমরা, এটা আমাদের 8.314 জুল পার কেলভিন পার মোল, অর্থাৎ এই জুলটাকে আমরা কিলো জুলে নেওয়ার জন্য আমরা 10⁻³ দিয়ে মাল্টিপ্লাই করে নিলাম বা 1000 দিয়ে ভাগ করে নিলাম। ওকে, এবারে পরের কোশ্চেনটা আমাদের কী আছে, পরের কোশ্চেন, দ্য কম্পাউন্ড অফ দ্যাট ডাজ নট প্রডিউস নাইট্রোজেন গ্যাস বাই দ্য থার্মাল ডিকম্পোজিশন। ওকে, এবার এইটা কোনটা থার্মাল ডিকম্পোজিশনে নাইট্রোজেন গ্যাস প্রডিউস করবে না। অ্যান্ড এখান থেকে দেখো আমাদের এই ফার্স্টের এইটা আমাদের নাইট্রোজেন প্রিপারেশনের একটা মেথডও বটে। ওকে, হ্যাঁ, অর্থাৎ এই যে আমরা দেখতে পাচ্ছি যে এই সব কম্পাউন্ডগুলো কারা নাইট্রোজেন দেবে না, সেই রিয়াকশনগুলো আমাকে পরপর লিখে ফেলতে হবে। ওকে, তার জন্য আমরা যেটা দেখতে পেলাম যে এইটা তো আমাদের নাইট্রোজেন প্রিপারেশনের একটা মেথড বটে। হ্যাঁ, এইটাও তাই, অ্যামোনিয়াম নাইট্রাইট যেটা নাইট্রোজেন প্রডিউস করে, অ্যান্ড এইটা একমাত্র দেখো অ্যামোনিয়া এবং সালফিউরিক অ্যাসিড প্রডিউস করছে। কিন্তু এই যে অ্যাজাইড, সেটা বেরিয়াম অ্যাজাইড, সেটা কিন্তু আমাদের নাইট্রোজেন প্রডিউস করে। ওকে, বেরিয়াম বেরিয়ে যায়। হ্যাঁ, অর্থাৎ আমাদের শুধু এই রিয়াকশনটা, মানে রিয়াকশন তোমাকে ইনঅর্গানিক থেকে ভালো করে রিয়াকশনগুলোর ইকুয়েশন ভালো করে পড়ে রাখতে হবে। ওকে, অক্সিজেন ফর্মেশন, নাইট্রোজেন ফর্মেশন, হ্যাঁ, ক্লোরিন ফর্মেশন, এইসব রিয়াকশনগুলো কিন্তু ইম্পর্টেন্ট আমাদের এই আইআইটির জন্য। ওকে, দেন আমরা এই কোশ্চেনগুলো কীভাবে সলভ করছি দেখো। হাউ লং শুড ওয়াটার বি ইলেকট্রোলাইজড বাই পাসিং থ্রু 100 ampere current so that the oxygen released can completely burn এত গ্রাম অফ ডাইবোরেন। অর্থাৎ তাহলে ডাইবোরেন কি, B2H6 ইজ এ ডাইবোরেন, B2H6 ইজ এ ডাইবোরেন, B2H6 ইজ ডাইবোরেন। এটাকে আমরা কি করছি, এটাকে আমরা বার্ন করছি ইন প্রেজেন্স অফ অক্সিজেন। তাহলে এটাকে বার্ন করলে আমরা কি পাচ্ছি, B2O3 প্লাস ওয়াটার। অর্থাৎ এইখান থেকে আমরা ব্যালেন্স ইকুয়েশন থেকে দেখতে পাচ্ছি 1 মোল 1 মোল 1 মোল, এটা 3 মোল, ওকে, এটা 1 মোল আর এটা 3 মোল ফর্ম হচ্ছে। ওকে, এবার আমাদের বক্তব্য হলো যে অক্সিজেনের ইকুইভ্যালেন্ট ওয়েট হলো তোমার জানা আছে যে 8 গ্রাম। ওকে, তাহলে 8 গ্রাম ইজ দ্য ইকুইভ্যালেন্ট ওয়েট অফ অক্সিজেন। তাহলে আমরা এটা তোমার কোথা থেকে জানো, ফ্যারাডেস ল থেকে তুমি জানো যে ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট অফ সাবস্টান্স ডিপোজিটেড ইন ক্যাথোড আর অ্যানোড বাই অ্যাপ্লাইং 96500 কুলাম্ব। ওকে, অর্থাৎ 96500, অর্থাৎ এই 8 গ্রাম অক্সিজেন পেতে গেলে আমাকে 96500 কুলাম্ব এই ইলেকট্রিসিটিটা তোমার দিতে হবে, এই চার্জটা তোমাকে দিতে হবে। ওকে, তাহলে আমাকে এখানে 3 মোল মানে হলো 3 × 32 গ্রাম, কারণ 1 মোলের ওয়েট হলো 32, অর্থাৎ 3 × এত গ্রাম পাওয়ার জন্য আমাকে কত চার্জ ইউজ করতে হবে। তাহলে আমরা জানি 8 মোলের জন্য আমার লাগবে কত, এটা
to get 8 mole oxygen in cathode or anode, sorry it is in anode actually, তাহলে আমাদের পেতে হবে 96500 কুলম্ব। then this gram should use 96500 into 3 into 32 divided by 8 ওকে কুলম্ব। তাহলে এই কুলম্বটাকে এবার কিউ ইকুয়াল টু অ্যাকচুয়ালি কিউ ইকুয়াল টু আইটি অ্যাম্পিয়ার ইন্টু টাইম ইন সেকেন্ড। তাহলে আমরা এই যে কুলম্বটার সঙ্গে আমরা আইটিটাকে ইউজ করলাম, তাহলে এখান থেকে আয়ের ভ্যালু আমাকে দেওয়া আছে 100, তাহলে টি এর ভ্যালু কত? তাহলে টি ইকুয়াল টু 96500 ইন্টু 3 ইন্টু 32 ডিভাইডেড বাই 8 ইন্টু 100। ওকে, এটা কি এলো? সেকেন্ডে এলো, এটা সেকেন্ড। এবার এই সেকেন্ডটাকে আমরা যদি আমরা আওয়ারে নিতে চাই, তাহলে আমরা কি পেলাম? 60 দিয়ে ডিভাইড করলাম ইন্টু 60 দিয়ে ডিভাইড করলাম, সেকেন্ড থেকে আমরা আওয়ারে চলে গেলাম, অর্থাৎ এটা চলে গেলাম আমরা কিসে? সেকেন্ড টু আওয়ার। ওকে, অর্থাৎ সেটাই আমাদের কত ভ্যালু আসবে, সেটাই আমাদের ভ্যালু আসলে এইটা, অর্থাৎ এটাকে আমরা ক্যালকুলেট করলাম, দেখলাম কত ভ্যালু, ওটা 3.2। এবারে নেক্সট কোয়েশ্চেনটা আমাদের দেখতেই পাচ্ছ যে টোটাল নাম্বার অফ ইলেকট্রন ইন কত আছে? নাম্বার অফ ইলেকট্রন অর পেয়ার অফ ইলেকট্রন হুইচ অন দিস, হ্যাঁ লোন পেয়ার অফ ইলেকট্রন ইন I3 মাইনাস। তাহলে I3 মাইনাস তার স্ট্রাকচারটা কীরকম? I3 মাইনাস তার স্ট্রাকচারটা কীরকম? এই একটা I, হ্যাঁ ওখানে তিনটে, অর্থাৎ এদিকে আমরা একটা I দিতে পারি, এদিকে একটা I দিতে পারি। ওকে, আর এদের তো লোন পেয়ার আছে, হ্যাঁ এদের তো লোন পেয়ার আছে, কারণ এদের যে লোন পেয়ারগুলো, অর্থাৎ আমরা যে ব্যাপারটা দেখি যে এদেরও তো লোন পেয়ার আছে। ওকে, এদেরও তো লোন পেয়ার আছে, লোন পেয়ারগুলো তো আমাদের কাউন্ট করতে হবে, কারণ এর 7টা ইলেকট্রন, তাহলে একটা বন্ড করেছে আর 3টে লোন পেয়ার হিসেবে থেকে গেছে। এখানে 7 ইলেকট্রন, 2টো বন্ড করেছে। ওকে, আর একটা মাইনাস আছে অ্যাকচুয়ালি। ওকে, তাহলে আমরা স্ট্রাকচারটা যদি এরকম দেখি যে এদের 3টে লোন পেয়ার, এটারও 3টে লোন পেয়ার। ওকে, তাহলে আমরা কি দেখলাম যে এদের যদি আমরা ড্র করি, তাহলে আমরা মাইনাসটাকে চলে একটা লোন পেয়ারের মতো ইউজ হলো, এখানে লোন পেয়ার অর্থাৎ 9 লোন পেয়ার ইজ দেয়ার। ওকে, নেক্সট কোয়েশ্চেন, হোয়েন মেটাল এম ইজ ট্রিটেড উইথ সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে একটা মেটাল ট্রিট করা হচ্ছে, এ হোয়াইট জেলেটিনাস প্রেসিপিটেশন অর্থাৎ এক্স ইজ অবটেন হুইচ ইজ সলিউবল ইন এক্সেস অফ সোডিয়াম হাইড্রোক্সাইড। অর্থাৎ এখানে একমাত্র কথাই আসে যে এটা দেখো যে অ্যালুমিনিয়াম কী করতে পারে, মেটালটাকে যদি অ্যালুমিনিয়াম ধরো বা ক্যালসিয়াম ধরো, জিঙ্ক ধরো, আমরা যে কোনোটা ধরতেই পারি ফার্স্টে, তারপরে আমরা যদি দেখি ট্রিট করছি যে অ্যালুমিনিয়াম যখন সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে ফর্ম করে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আমরা পাবো, তারপরে সেটা আমাদের এক্সেস অ্যালুমিনিয়ামের সঙ্গে, হ্যাঁ মানে সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে হলে অ্যালুমিনিয়াম, হ্যাঁ সোডিয়াম অ্যালুমিনেট, যেটা ডিজলভ ইন সলিউশন বা ওয়াটার। কম্পাউন্ড এক্স হোয়েন হিটেড স্ট্রংলি গিভস এ অক্সাইড, অর্থাৎ অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড সহজেই অ্যালুমিনিয়াম অক্সাইড ফর্ম করে। ওকে, হুইচ ইজ ইউজড ইন দ্য এই যে আবার যেটা বলছি ক্রোমাটোগ্রাফিতে অ্যাজ অ্যান অ্যাবজর্বেন্ট, অর্থাৎ অ্যালুমিনিয়াম অক্সাইড কিন্তু আমাদের ইউজ হয়, ক্রোমাটোগ্রাফিতে ইউজ হয়। তাহলে ওইখানে আমাদের জিঙ্কও কিন্তু আমাদের সোডিয়াম জিঙ্কেট ফর্ম করে, কিন্তু আমাদের এই জিঙ্ক অক্সাইড কিন্তু আমাদের ক্রোমাটোগ্রাফিতে ইউজ হয় না। ওকে, অর্থাৎ ক্যালসিয়াম তো হয়ই না, আয়রনও হয় না, অর্থাৎ জিঙ্ক হয় না, অর্থাৎ অ্যালুমিনিয়াম অক্সাইড কিন্তু ক্রোমাটোগ্রাফিতে ইউজ হয়। এবং অ্যালুমিনিয়াম অক্সাইড ফর্ম করে কোথা থেকে? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড থেকে হিট করলে 1000 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে হিট করলেই আমরা পেয়ে যাই ওটা। অ্যান্ড অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড সেটা যদি আমরা এক্সেস সোডিয়াম হাইড্রোক্সাইডে রিঅ্যাক্ট করে, তাহলে আমরা সোডিয়াম অ্যালুমিনেট আমরা পাই, অর্থাৎ এইটাই আমাদের রিঅ্যাকশান, অর্থাৎ অ্যালুমিনিয়াম প্লাস ওয়াটার, একটা আমরা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, হাইড্রোজেন বেরিয়ে গেল, হোয়াইট জেলেটিনাস প্রেসিপিটেশন এটার নাম। অর্থাৎ এইটাকে আমরা যদি হিট করি, তাহলে আর এটা যদি আমরা আরও এক্সেস সোডিয়াম হাইড্রোক্সাইডে রিঅ্যাক্ট করি, সোডিয়াম অ্যালুমিনেট এটা ফর্ম করে, অ্যান্ড এটা ডিজলভ হয়ে গেলে, এটা আয়নিক হয়ে গেল, যখন ডিজলভ হয়ে গেলে এটাকে আমরা 1000 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে হিট করলে অ্যালুমিনিয়াম অক্সাইড পেয়ে যাই। এটা আমাদের
ক্রোমাটোগ্রাফিতে ইউজ হয়। ওকে, অর্থাৎ এই কথাগুলো মাথায় রাখতে হবে। এবার অ্যাকর্ডিং টু দ্য মলিকুলার অরবিটাল থিওরি হুইচ অফ দ্য ফলোয়িং উইল নট বি ভায়াবল মলিকুল, অর্থাৎ এটার মধ্যে কোনটাই হবে না। কারণ আমরা অলরেডি জানি এখানে হাইড্রোজেন হিলিয়াম যাই হোক না কেন 1s অরবিটাল আছে, 1s অরবিটাল আছে, অ্যান্ড এখান থেকে আমরা সাধারণত কি একটা বন্ডিং অরবিটাল এলো আর একটা অ্যান্টি বন্ডিং অরবিটাল এলো, আমরা সাধারণত বন্ড অর্ডার ক্যালকুলেট করে আমরা বলে দিতে পারি এখান থেকে। তাহলে কি এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন যদি হাইড্রোজেন হয়, H2 হয়, তাহলে এখানে H2 বলে কেউ নেই। ওকে, তাহলে এখানে কি আছে He, তাহলে এখানে এবার 2+ আছে, তার মানে এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রনই আছে। 2+ মানে হিলিয়ামের দুটো ইলেকট্রন ছিল, একটা ইলেকট্রন চলে গেছে, একটা ইলেকট্রন চলে গেছে, আরেকটায় তাহলে আরেকটা ইলেকট্রন থাকবে। তাহলে আমরা কি দেখতে পেলাম, এটা 1 to 1, অর্থাৎ বন্ড অর্ডার ইকুয়াল টু কত হলো, 1/2 × 2 - 1, এই যে বন্ডিং ইলেকট্রন মাইনাস অ্যান্টিবন্ডিং ইলেকট্রনটা 1/2, অর্থাৎ এটা হলো আমাদের He2+, অর্থাৎ এটা ফর্ম হবে, তাহলে এটা ফর্ম হবে H2- হলে এখানে একটা থাকবে আর এইখানে একটা থাকবে, আবার মাইনাস আছে মানে আরও একটা এলো, অর্থাৎ এইটাই হবে বন্ড অর্ডার, এটাই হবে এটার জন্য। ওকে, এবার এইটার ক্ষেত্রে কি হবে, এইটার ক্ষেত্রে আমাদের দুটো ইলেকট্রন এক্সট্রা চলে এলো, তার মানে এইখানে একটা এসছে, এইখানে আরেকটা এসছে। আগে ছিল হাইড্রোজেনের একটা ছিল, হাইড্রোজেনের একটা ছিল, আরও দুটো এসছে, এখানে একটা, এখানে একটা, তাহলে এইখানে হয়ে গেল। অর্থাৎ এটার বন্ড অর্ডার আমরা দেখতে পাবো বন্ডিং ইলেকট্রন মাইনাস অ্যান্টিবন্ডিং ইলেকট্রনের 0, অর্থাৎ বন্ড অর্ডার মাস্ট বি ইকুয়াল টু 0। তাহলে এটাই অ্যাকচুয়ালি হবে না, আর এখানে তো হবে, এখানে তো একটা আছে, একটা এখানে থাকবে, একটা এখানে, তাহলে এখানে দুটো, এখানে অ্যান্টি, অর্থাৎ এখানে বন্ড অর্ডার আছে, এইখানে বন্ড অর্ডার নেই, এখানে আছে, এখানে আছে, অর্থাৎ আমরা দেখতে পেলাম আনসার উইল বি দিস। ওকে, H2 ইজ নট পসিবল। দেন এখানে দেখো দ্য ইনক্রিজিং অর্ডার অফ দ্য বেসিসিটি অফ দ্য ফলোয়িং কম্পাউন্ডস। এবার এইখানে আমরা কি দেখতে পেলাম, যে এই যে কম্পাউন্ডগুলো তাদের মধ্যে কোনটা বেসিসিটি, হ্যাঁ, আমাদের অর্ডারটা কীরকম দেখতে হবে। তাহলে এইখানে পরিষ্কার আমরা দেখতে পাবো যে এই যে এদের ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো, এই কম্পাউন্ডের ক্ষেত্রে তাকিয়ে দেখো, এই কম্পাউন্ডের ক্ষেত্রে তাকিয়ে দেখলে এইখানে লোন পেয়ার আছে, এইখানে লোন পেয়ার আছে, আবার এ যদি এইখানে দেয় তাহলে এইটার মাথায় লোন পেয়ার এবং মাইনাস দুটোই উঠবে, অর্থাৎ হাইলি নেগেটিভ চার্জ এখানে আসবে, অর্থাৎ সেই নেগেটিভ চার্জটা কাউকে দিতে পারবে, অর্থাৎ বেসিসিটি ইনক্রিজ করবে, নো প্রবলেম। এই অপশনগুলো অন্য কোথাও নেই। তার মানে এইটার ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো, যে দেখো দ্য ইনক্রিজিং অর্ডার অফ দ্য বেসিসিটি অফ দ্য ফলোয়িং কম্পাউন্ড ইজ, কোনটা হবে আর কি। হ্যাঁ, আমরা এই যে দেখতে পেলাম, অর্থাৎ সি এর ক্ষেত্রে এই যে এইটার ক্ষেত্রে সবচেয়ে হাই হবে, অন্য কোনো অপশনে কিন্তু ওই রকম অপশন নেই, অর্থাৎ সি অবশ্যই হাই হবে। এবার আমার দেখতে হবে যে কোনটা লো হবে, তাই না, লো হবে। এইবার আমরা দেখতে পাচ্ছি, দেখো এই ডিটা থেকে আমরা দেখতে পাই যে এইখানে একটা এই লোন পেয়ার আছে, এইদিকে একটা গ্রুপ আছে, আবার এইদিকে একটা CH3 গ্রুপ আছে, মানে এই গ্রুপটার নাম হলো ইথাইল গ্রুপ, মানে CH3 CH2। হ্যাঁ, এইখানে এই গ্রুপটা এইভাবে ইলেকট্রন পুশ করছে নাইট্রোজেনে, লোন পেয়ার আছে, আর এদিকে CH3 আছে, আর এখানে হাইড্রোজেন আছে, অর্থাৎ এই গ্রুপটাও বেশ একটা